নমস্কার ট্রেকমেট। ঠিক 2 বছর পরে আমরা আবার চলে এসেছি মিথিলা নগরীতে। আমাদের এবারের গন্তব্য প্রথমে তিলিচলেক, তারপরে থোরাংলা পাস হয়ে মুক্তিনাথ। মূল ট্রেক ভিডিওটি আপনারা 3টি পর্বে দেখতে পাবেন: মানাং, তিলিচলেক এবং শেষে থোরাংলা পাস। এই ভিডিওতে আপনারা শুনবেন অন্নপূর্ণা সার্কিট ট্রেক সম্পূর্ণ করবার পরে ট্রেকমেটদের অভিজ্ঞতা ও অনুভূতির কথা। দেখবেন ট্রেকমেটদের সাফল্য উদযাপন, আর সাথে আরও থাকবে অন্নপূর্ণা পরিক্রমার পথে হঠাৎ দেখা হয়ে যাওয়া ছোট্ট মেঘমা আর তার বাবা সঞ্জিত বাবুর কথাও। ট্রেকমেট কোনো বাণিজ্যিক ইউটিউব চ্যানেল বা ট্রেকিং গ্রুপ নয়। আপনারা যারা চ্যানেলের ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করে এসেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন। আর এখন দেখতে থাকুন। গতবারের মতো এবারও আমরা ট্রেক থেকে ফিরে এসে রাতের পোখরায় লেক সাইডে অন্নপূর্ণা লাউঞ্জে আমাদের সাকসেস পার্টি শুরু করেছি। আমরা সেলিব্রেট করছি। চিয়ার্স অ্যান্ড লেটস এনজয়। तो ये सिलसिले हुए दूर तक निगाहों में ये गुल खिले हुए। 24 অক্টোবর 2024 বৃহস্পতিবার আমরা পোখরার এলিট হোটেলে পৌঁছে আমাদের তিলিচলেক এবং থোরাংলা পাসের সাকসেস সেলিব্রেশন করছি। চিয়ার্স Cheers to Trekmate. ট্রেকমেট হিপ হিপ হুরে। তো এরপরে আমরা শোনাবো আমাদের অভিজ্ঞতা কার কেমন লাগলো। আমরা সবাই সুস্থ লেক এবং থোরাংলা পাসের ট্রেকের সাফল্য উদযাপন করছি আমরা 5 বন্ধু মিলে। তো আগে পরিচয়টা করি নেই। অপূর্ব কবিরাজ, ব্যারাকপুর; সুব্রত হাইত, উলুবেড়িয়া; সঞ্জিত বিশ্বাস, ব্যারাকপুর; কৌশিক ব্যানার্জি, নরেন্দ্রপুর; আর আমি দীপঙ্কর রায়। আমাদের সবার প্রিয় দীপুদা এই অন্নপূর্ণা সার্কিট ট্রেক সম্বন্ধে এবার আপনাদের সামনে কিছু। গুড ইভিনিং ট্রেকমেট। গুড ইভিনিং। তো প্রথমে যে কথাটা বলে দিই, এই টিম তৈরি ব্যাপারটা নিয়ে একটু, যদিও নেপালের ট্রেকে টিমে কজন আসলো না আসলো তাতে কিছু খুব একটা ফারাক পড়ে না, কিন্তু একা একা তো বা দোকা দোকা তো হাঁটা যায় না। একটা গ্রুপ তৈরি হলে একটা ভালো লাগে একসাথে হাঁটতে। এবারও আমাদের অনেকেই টিমে ছিল, শেষ পর্যন্ত অনেকেই আসতে পারেনি। প্রতিবারই এই একই ঘটনা ঘটে। তো সব সময় সবার যে ভ্যালিড কারণ থাকে তা নয়, এইটা আমাদেরকে খুব কষ্ট দেয়, আর কিছু না। এবং স্ট্যাটিস্টিক্স দেখলে হয়তো দেখা যাবে আমাদেরই অনেক বন্ধু বা যারা বিভিন্ন এজেন্সির সাথে ট্রেকিং করে বেড়ায়, তার মধ্যে হয়তো 95% তারা যায়। খুব হয়তো মানে 30 জনের টিমে হয়তো 1-2 জন হয়তো ক্যান্সেল করে, 15 জনের টিমে বা 30 জনের টিমে 1-2 জন ক্যান্সেল করে, বাকি সবাই ওই ট্রেকগুলো যায়, কারোর কোনো অসুবিধা হয় না তখন। আমাদের যে গ্রুপগুলোতে তাদের যেন খুব অসুবিধে হয়ে যায় শেষ মুহূর্তে বিভিন্ন সময়। তো কিছু নিশ্চয়ই ভ্যালিড কারণ থাকে, সেরকমও আছে, তাদেরকে আমরা মিস করি। আর যারা সামান্য কারণে এইসব ট্রেকগুলোতে আসে না, অ্যাকচুয়ালি তারাই মিস করে এই ট্রেকগুলো। তো এবার বলি, আমরা 2022 সালে অন্নপূর্ণা বেস ক্যাম্প এসেছিলাম। আমি আর এই টিমে আমি আর কৌশিক ছিল। সেবার অনেক কিছু থেকে এবার নেপালের ট্রেকের অনেক কিছু পাল্টে গেছে। যেমন ওই রুটে সেবার চার্জ দিতে গেলে, ওয়াইফাই নিতে গেলে পয়সা লাগছিল, এবার এগুলো সব ফ্রি হয়ে গেছে। কোথাও কানেকশান খুব ভালো পেয়েছি, কোথাও হয়তো অল্প দুর্বল নেটওয়ার্ক ছিল, কিন্তু মোটামুটি আমরা বাড়ির সঙ্গে যোগাযোগ ছিল প্রতিদিনই।
আর এই ট্রেকটাতে আমরা দুটো পার্ট আলাদা ছিল, একটা হচ্ছে তিলিচো লেক এবং একটা হচ্ছে থোরাংলা। তো দুটো রুটের মধ্যে যদি বলতে হয়, আমার তিলিচো লেকটাকে রুটটা বেশি ভালো লেগেছে, কারণ যখনই আমরা হাঁটছি সামনে বা বাঁদিকে স্নো পিক শুরু হয়েছিল তোমার এর থেকে গঙ্গাপূর্ণা 1, 2, 3, তারপরে খামসার খাং এবং তারপরে তিলিচো পিক। এইটা দেখতে দেখতে আমরা পুরো 3-4 দিন হেঁটেছি। যখন আমরা থোরাংলা রুটে ঢুকলাম তখন কিন্তু সামনে আর কোনো পিক নেই। পেছন দিকে প্রথম দিনটা পেছন দিকে গঙ্গাপূর্ণা দেখা গেছিলো, তারপরে সামনে কোনো আর পিক দেখিনি। সৌন্দর্য অত আহামরি কিছু লাগেনি, বরফ থাকলে হয়তো একটু ভালো লাগতো, আমরা অত বরফ পাইনি এই রুটে। এইবার যখন থোরাংলা উঠেছি তখন বরফ পেয়েছি। ওয়েদার আমরা খুব ভালো পেয়েছি, স্নোফলও পেয়েছি। আমরা পুরো থোরাংলা পাস উঠেছি স্নোফলের মধ্যে দিয়ে, তিলিচো লেকেও উঠেছি স্নোফলের মধ্যে দিয়ে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখন আমরা পৌঁছে গেছি তিলিচো লেক বা থোরাংলাতে, ওয়েদার আবার সুন্দর হয়ে গেছে, ফলে আমরা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি। তো সব মিলিয়ে নেপালের ট্রেক তো আমার ভালোই লাগে, যেহেতু সব ব্যবস্থা থাকে এখানে, রিস্ক কম, পথঘাট ট্রেক রুটগুলো এত সুন্দরভাবে গভর্নমেন্ট মেনটেন করে যে খাদে পড়ে যাওয়ার ভয় এসব অলমোস্ট নেই। তোমার নিজে যদি পা না হড়কে যায় তো মানে চোখ বুঝে হাঁটার মতোই রাস্তা ট্রেক রুটগুলো, বিপজ্জনক রাস্তা একেবারেই পায়নি। আর যেটা আছে চড়াই উতরাই, ফলে ফিটনেস লাগবে, প্রচুর চড়াই উতরাই পার করতে হয়েছে, যাদের আমার তো কষ্ট হয় চড়াই ভাঙতে গিয়ে। এবার আমি ধন্যবাদ জানাবো কৌশিককে, কৌশিক অত্যন্ত স্পিডে হাঁটে, কিন্তু এবার অন্তত 2 দিন আমার সঙ্গে হেঁটেছে, ফলে আমিও একটু মনোবল পেয়েছি ঠিকভাবে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে। তো কৌশিক এই টিমটা পুরো এই এপিসির যে অন্নপূর্ণা সার্কিট 2 বছর আগে থেকেও প্ল্যান করেছে, ওই এই টিমের ক্যাপ্টেন। তো দারুণভাবে আমরা ট্রেকটা করেছি। সবার শেষে বলবে কৌশিকই বলবে তার কথা, আমি আপাতত শেষ করলাম। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো পথে, অন্য কোনো ট্রেক রুটে। থ্যাংক ইউ। ধন্যবাদ দীপুদা, খুব সুন্দরভাবে বলেছো তুমি। হরিহর আত্মা, অপূর্ব আর সঞ্জিত, এদের সঙ্গে আমার দ্বিতীয় ট্রেক। প্রথম ট্রেক ছিল শতবনতাল, তাতে সেই শতবনতালে এদের সাহস দেখে আমি অবাক হয়ে গেছিলাম। এরা প্রথমে নদীটা পার হয়েছিল, আমাদের গাইড দীনেশ রানা তো ভয় কাঁপছিল। তো যাই হোক, এদের দেখানো পথে আমরা সেই নদী পরপর পার হয়েছিলাম বসুধারা পর্যন্ত। হ্যাঁ, আমি হচ্ছি অপূর্ব কবিতা, যেটা বলা হলো। তো আমার এজ 48, আমার এটা 3rd ট্রেক, এবং প্রথম থেকেই আমি হার্ড শিপে বিশ্বাস করি, সেই জন্য শুরু থেকেই শুরু করেছিলাম, এবং দেখলাম এটা মডারেট টু হার্ড ট্রেক। এবং যথারীতি আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, এবং যেহেতু এটা 5400 মিটারের ওপরে একটা স্পট, তো আমি 5000-এর ওপরে যে পারবো না সেটা বুঝতে পারিনি, এই জন্য কোনো রকম মেডিসিন, কোনো রকম কর্পূর, কোনো কিছু ছাড়াই চলা শুরু করেছি। কিন্তু দেখলাম 5000 মিটারের ওপর উঠে আমার একটু যেন মনে হচ্ছে উইকনেস চলে আসছে। তারপর কর্পূর নিয়ে 2বার টেনেছি এবং পুরো কমপ্লিট করেছি। অসম্ভব সুন্দর দৃশ্য, এবং চড়াইটা অত্যধিক চড়াই, এর আগে এরকম চড়াই পাইনি। এবং আলটিমেটলি গ্রুপটা আমার সত্যিই ভালো লেগেছে, এত সুন্দর গ্রুপ ট্রেকমেটের, একজন আরেকজনের জন্য যা করছে অসম্ভব ব্যাপার। যেমন সৌন্দর্য আর তেমন ব্যবহার মানুষের সঙ্গে। তার মধ্যে আমি সবাইকে আগে বলবো, সুব্রত বাবু এইরকম মনের মানুষ হয় না। দ্যাটস ইট। না না, এখন দ্যাটস ইট বললে তো হবে না, কোশ্চেন আছে। তুমি আর আমি, হোক 1 মিনিট, ওটা কোনো ব্যাপার না। তুমি আর আমি আর সঞ্জিত ছিল, শতপন্তাল গেছিলাম একসাথে, একদম। সেটা ভারতের ট্রেক, এটা নেপালের ট্রেক। কি বুঝলে পার্থক্যটা কি? বা ভারতের ট্রেকের মধ্যে অনেক ভ্যারিয়েশন রয়েছে, আমি যেটা দেখলাম নানা রকম, মানে প্রতিটা দিনের সঙ্গে চেঞ্জ হতে থাকে জিনিসটা। কিন্তু এটাতে একটা মনোটোনাস টাইপের হচ্ছে, যেন একই পিক যেন দেখে যাচ্ছি বারবারভাবে ঘুরে, হ্যাঁ, একই রকম চড়াই, একই রকম উতরাই প্রতিদিনই ফেস করছি। সুযোগ সুবিধার ব্যাপারে বলতে গেলে এটা একদম ইউনিক। আমরা ভাবতেই পারিনি বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট এভরিডে রাখতে পারবো। এভরিডে কন্ট্যাক্ট রাখতে পেরেছি থ্রু ওয়াইফাই, ভিডিও কলিং। প্রবলেম একটাই, খাওয়া দাওয়ার প্রাইস বলবো না, প্রাইসটা ঠিক আছে, ওয়ার্থি, কারণ যে অল্টিটিউডে খাবার বয়ে নিয়ে যেতে হচ্ছে, সেখানে কুক করতে হচ্ছে, দিস ইজ ওয়ার্থি। লেকিন যে টেস্ট, সেটা আমাদের জন্য তো সুইটেবল নয়। জানি না ইটালিয়ান আমেরিকানরা কী করবে, কারণ এটা ইন্টারন্যাশনাল ট্রেক, তো পুরো ওয়ার্ল্ড থেকেই লোক আছে, তারা তো খুব সুন্দর খেয়ে হয়েছে। আমরা পারছি না, আমরা মশলা চাই, খাবারে মশলা চাই, এবং আমাদের মতো করেছে।
যাই অনেক অনেক ধন্যবাদ। আশা করি আবার একসাথে পাহাড়ের পথে হাঁটবো কখনো, অন্য কোনো পথে, অন্য কোনো সময়ে। ঠিক আছে, সাথে দেখো, ভালো দেখো। তো অপূর্ব কবিরাজ বললো সুন্দর করে যে একটা বড় উচ্চতার ট্রেক আমরা করে এসেছি। এবার আমাদের আর এক সঙ্গী, আমরা একসাথে শতপন্তাল গেছিলাম, সঞ্জিত বিশ্বাস নীল গেঞ্জি পরে বসে আছে, সে বলুক। আমি সঞ্জিত বিশ্বাস। এই নিয়ে আমার 4-5টা ট্রেক হয়ে গেল। এখানে নেপালে ট্রেক বলতে গেলে এটাই ফার্স্ট আমার। এখানে হাইটটার জন্য একটু তো সমস্যা হচ্ছিল, কারণ আমি প্রিপারেশন খুব একটা নিতে পারিনি এবারে, কারণ আমাদের ওখানে বর্ষাকালের জন্য যে ফিজিক্যাল ফিটনেসটুকু করাবো ভেবেছিলাম সেটা এবারে সম্ভব হয়নি, তার জন্য একটু তো প্রবলেম হয়েছে। বাট এক কথায় ওভারঅল বলতে গেলে অসাম, সঙ্গী সাথীরা অসাম, প্রত্যেকে সাপোর্টিভ। প্লাস হচ্ছে নেপাল ট্রেকের মধ্যে আমার যেটা সব থেকে ভালো লাগলো, দিনের শেষে এখানে যে প্রতিটা জায়গায় ট্রেক হাটের ব্যবস্থা করে রেখে দিয়েছে। এখানে মোটামুটি ব্যবস্থা, ট্রেকে যে যেরকম হাঁটলাম ঠিক আছে, কিন্তু তারপরে বাকি সুযোগ সুবিধাগুলো অনেকটাই পাওয়া, এটা কিন্তু খুব বড় পাওয়া আমার কাছে মনে হয়। ওভারঅল ভেরি গুড, অ্যান্ড থ্যাঙ্কস টু দীপুদা যে আমাদেরকে লাস্ট মুহূর্তে বলার পরেও আমাদের জন্য অ্যারেঞ্জ করে নিয়েছে সমস্তটা। থ্যাঙ্কস টু এভরিওয়ান। ওকে, তুমি তো একমাত্র সদস্য, কি ব্যাপারে বলো তো? মুক্তিনাথে চান করেছো। আমার ইচ্ছে ছিল পারিনি, কিন্তু সঞ্জিত মুক্তিনাথে চান করেছে, আমাদের সবার পাপ ধুয়ে দিয়েছো একাই। আমার অসাম লেগেছে, কারণ এটা যদি না করতে পারতাম আমার একটা ভীষণ একটা অসম্পূর্ণ হয়ে যেত ব্যাপারটা। আমার কাছে এটা কেমন আনফুলফিলমেন্ট মনে হতো, কারণ কিন্তু চানটা করে আমার সত্যি পুরো ফুলফিল। কারণ থোরাংলা যেমন একটি অতি বিখ্যাত পাস, তেমনি মুক্তিনাথও একটি অত্যন্ত বিখ্যাত হিন্দু তীর্থ। তো আমরা সেখানে ট্রেক শেষ করেছিলাম এবং চান করার ইচ্ছা থাকলেও আমরা করতে পারিনি, ও করেছিল সঞ্জিত, ফলে আমাদের হয়ে ওই প্রতিনিধিত্ব করেছিল। তো দারুণ লাগলো, আশা করি আবার একসাথে অন্য কোনো পথে হাঁটবো। অবশ্যই অবশ্যই দাদা, সাথে থেকো, ভালো থেকো। আমাদের অন্যতম প্রিয় সঙ্গী সুব্রত হাইত ফ্রম উলুবেড়িয়া, অনেকগুলো ট্রেক হয়ে গেল দেখতে দেখতে, ট্রেকের থেকে বড় কথা বন্ধু হয়ে গেছে এখন, প্রাণের বন্ধু। তো বলো সুব্রত। অন্নপূর্ণা সার্কিট ট্রেক সফলভাবে শেষ করে নেমে এসেছি। এখন বসে আছি পোখরা হোটেলে, যেরকম আমাদের প্রত্যেকটা ট্রেকে সফলভাবে শেষ করে আমরা সেলিব্রেশন করি। দীপুদা, কৌশিক, 2019 থেকে অনেকগুলো ট্রেক ওদের সঙ্গে হয়ে গেল আমার ট্রেকমেটের সঙ্গে। শেষ কিনা বলবো না, হয়তো আমার শেষ ট্রেক দীপুদা, কৌশিকের সঙ্গে। অসম্ভব, হয়তো আমার শেষ ট্রেক, এটা হতে দেবো, কারণ অনেক কিছু ব্যাপার থাকে। মে জুনেই আমরা এই বছরেই মে জুনে কেদারতাল ট্রেক করেছি, তখনই দীপুদাদের ঋষিকেশে বসে বলেছিলাম যে হয়তো এটাই শেষ ট্রেক। ওরাই বলেছিল চল আগে নেপাল ট্রেকটা হোক, অন্নপূর্ণা সার্কিট ট্রেক। যাক, এসেছি, কমপ্লিট করেছি প্রত্যেকবারের মতোই, ভালো লাগছে। দীপুদাদের সঙ্গে ট্রেকে না আসলেও তো সম্পর্কটা রয়ে যাবে আজীবন, আশা করি এই বন্ধুত্বের সম্পর্কটা রয়ে যাবে। আর কি বলার আছে, ট্রেকমেট জীবনের একটা পার্ট হয়ে গেছিল অনেকগুলো বছর ধরে। এখানে একটা জিনিস বলার আছে, ট্রেকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যে বন্ধুত্ব হয় সেটা কিন্তু থেকে যায়। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। তা তুমি ট্রেক নিয়ে কিছু বলো। আরে এত বড় মানে থোরাংলা পাস, অন্নপূর্ণা সার্কিট ট্রেকটা হিসাব মতো একটা চ্যালেঞ্জিং ট্রেক। সবচেয়ে প্রথম কথা হচ্ছে বেশি শহর থেকে মানাঙ্গাসার যে গাড়ি, যে রুটটা, এসব বলো, চ্যালেঞ্জিং ব্যাপার। ঠিক আছে, মানে লোকে ঘোড়া ঘোড়া অমরনাথ যায়, আমার মনে হয় তার থেকেও বেশি কঠিন হচ্ছে বেশি শহর থেকে মানাঙ্গাসা। তারপরে যে বেস ক্যাম্প থেকে যে থোরাংলায় ওঠা, মানে এটা আর একটা বিশাল ব্যাপার ফেরিতে। হ্যাঁ, আর সবচেয়ে এই রুটটার যেটা সবচেয়ে আমার কঠিন মনে হয়েছে সেটা হচ্ছে থোরাংলা পাস ক্রস করে মুক্তিনাথে নামা। এই যে টাইমটা একভাবে পুরো ঢালু দিয়ে নামতে হয়, এটা পায়ের হাঁটুর ওপরে প্রচন্ড প্রেসার পড়ে। পিছনে স্যাক যারা ক্যারি করে, আমরা প্রত্যেকেই স্যাক ক্যারি করেছি এবং আমরা প্রত্যেকটা থেকে তাই বিউটি। আমার সবচেয়ে চ্যালেঞ্জিং নামাটা, আর তিলিচু লেক অপূর্ব দৃশ্য, থোরাংলার বিভৎস ঠান্ডা হাওয়া,
যেন আঙুল কেটে বার করে নেবে মনে হচ্ছে। আমরা যে দুটো ছবি তুলবো, যে স্মৃতি রেখে দেবো আমরা থোড়ামেলার, আমাদের মনে হচ্ছে না যে দুটো ছবি তুলে আমরা চলে যাই তাড়াতাড়ি এখান থেকে। দাঁড়ান, আর কিছু নাই। পথের রিস্ক কেমন লাগলো তোমার? তুমি কদিন আগে এই পথে সেরকম রিস্ক পেয়েছো কোথাও? না, এই পথের রিস্ক সেরকম নেই। সত্যি কথা বলতে কি, যারা ট্রেক করছে বা করে এই পথে, তারা কিন্তু ট্রেকের যে রিস্ক অন্যান্য অনেক রুটেই আমরা পেয়েছি। এই কিছুদিন আগে আমরা কেদারতাল করেছি, সেখানেও আমরা পেয়েছি কিছু কিছু জায়গায়। এখানে কিন্তু সেই রিস্কটা নেই। নেপাল গভর্নমেন্ট কিছু করুক আর নাই করুক, অন্তত হাঁটার রাস্তাটা অনেকটা চওড়া করেছে। আর প্রত্যেকটা জায়গায় সবচেয়ে বড় কথা, এই ট্রেকটা সবচেয়ে, নেপাল ট্রেকের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অন্নপূর্ণা সার্কিটের প্রতিদিন আপনারা বাড়ির সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন। ফ্রি ওয়াইফাই, খাওয়া দাওয়া সম্পূর্ণ, কোথাও টেন্ট করে থাকার ব্যাপার নেই। এই হচ্ছে মেন ব্যাপার। তার সঙ্গে পূর্ণিমার পরে কয়েকদিন ছিল হেডলাইটও আমরা দ্বাদশীর দিনে সম্ভবত বেরিয়েছিলাম, ট্রেনে উঠেছিলাম, আমরা পেয়েছি কোজাগরি চাঁদরা পেয়েছি আমরা পাহাড়ে। আর আমরা তো মোটামুটি সকলেই দারুণভাবে এনজয় করেছি ট্রেকটা, সফলভাবে নেমে এসেছি আর কি। যাই হোক, ভালো লাগলো। এবার শেষ ট্রেক তুমি বললে ঠিকই, আমরা সবাই বাড়িতে শেষ ট্রেক বলি, বাড়ির লোকও বলে এটাই তোমার শেষ ট্রেক। তো শেষ হইয়াও হইল না শেষ, কবির কথায়। তো সেই রকম দেখা যাবে আবার অন্য কোথাও কখন কি দেখা হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রেকে এসেই আমরা কত ট্রেকার বন্ধুদের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, তো তোমার সঙ্গে কোন পাহাড়ে কবে কোথায় কিভাবে দেখা হয়ে যাবে। অন্নপূর্ণা ট্রেকের ক্যাপ্টেন কৌশিক ব্যানার্জি, আমি আর কৌশিক একসাথে অনেকগুলো ছোট বড় ট্রেক আমাদের হয়ে গেল। আশা করি ভবিষ্যতে আরও কয়েকটা ট্রেক বা ট্যুর একসাথে আমরা করব। বললাম আমাদের এই অন্নপূর্ণা সার্কিট ট্রেক বা রাউন্ড অন্নপূর্ণা ট্রেক কেমন লাগলো, কি কি হলো, সব কিছু বললাম ছোট করে অল্প করে। এবার কৌশিক বলুক। কৌশিক প্রতিবারে খুব সুন্দর করে গুছিয়ে কথা বলে। আগেও যারা দীপুদার এই ইউটিউব চ্যানেল দেখেছেন আমাকে বলতে শুনেছেন বহুবার। তো ট্রেকটা সম্বন্ধে ছোট্ট করে বলি। অ্যাকচুয়ালি নেপালে দুটো বড় ভ্যালি আছে, মানাং ভ্যালি, মুস্তাং ভ্যালি। এই থোরাংলা পাস ট্রেকটা মানাং আর মুস্তাং দুটো ভ্যালিকে একসঙ্গে জোড়ে এই পাসটা। মানে আমরা যখন ট্রেকটা শুরু করি মানাং ভ্যালি থেকে শুরু করি, থোরাংলা পাসটা ক্রস করে মুস্তাং ভ্যালিতে গিয়ে আমরা নেমে গিয়ে ট্রেকটা এন্ড হয়। এই ট্রেকের মানাংয়ের পাটটা সুন্দর, সবুজ গ্রিনারি আছে, নদী আছে, পিক কিছু দেখা যায়, তবে খুবই কম, কেননা বিশাল বিশাল পিক তো। মেনলি অন্নপূর্ণা নাম হলে অন্নপূর্ণাটাকেই দেখা যায় কম। এই তা মানাং ভ্যালিটা অনেক সুন্দর। মানাং ভ্যালি থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, দিয়ে তিলিচো লেক গেছিলাম, এটা এই পাটটা। আর শেষের পাটটা হচ্ছে মুস্তাং ভ্যালি। তা আমরা যখন থোরংলার দিকে ঢুকি তখন আস্তে আস্তে গ্রিনারি কমতে থাকে। নদীটা যদিও বা বয়, কিন্তু নদীটা দেখা যায় না ঠিকঠাকভাবে, পাশ দিয়ে বয়ে যাচ্ছে। পিকের সংখ্যাও খুব কমে যায়। মানাংয়ের দিকে তাও বা কিছু পিক দেখা যায়, মুস্তাংয়ের দিকে অতটা পিক দেখা যায়নি, আমরা ভিজিবিলিটি পাইনি, হয়তো দেখতে পাইনি, অন্যরা হয়তো দেখতে পেয়েছে, কিন্তু বড্ড রুক্ষ। আর ট্রেকটার মেন যেটা আছে অল্টিটিউড। এই ট্রেকটাতে যদি আপনারা দেখেন যে সবুজ ভ্যালি, পাশ দিয়ে নদী বইছে, বড় বড় নামকরা পিক, সেরকমভাবে খুঁজতে গেলে ইন্ডিয়ার ট্রেকগুলো অনেক বেশি সুন্দর। কিন্তু এইখানের ট্রেকটা হচ্ছে আমরা অল্টিটিউডের জন্য এসেছি। 5416 মিটার একটা পাস অতিক্রম করা 7 দিন বা 5 দিনের ব্যবধানের মধ্যে খুব কম ট্রেকে আছে এতটা অল্টিটিউড উঠ করে গেইন করা। সেই দিক থেকে দেখতে গেলে এই ট্রেকটায় শুধুমাত্র অল্টিটিউড গেইন, সেটা তিলিচু লেকের ক্ষেত্রেও 4920 মিটার। আবার আপনি যখন থোরংলা পাশের দিকে যাবেন সেটাও 5416 মিটার। বাকি বিউটি সমস্ত ট্রেকের ট্রেক রুট বা ট্রেক বিউটি সম্পূর্ণ আলাদা, এরও নিজস্ব একটা ধরন আছে। ট্রেক রুট টুট নিয়ে একদম কোনো রিস্ক নেই, কিছু নেই, নিজের মতো হেঁটে যান, সমস্ত সুবিধা আছে, পয়সা খরচ করতে হবে। ঘরের মতো একদম বিছানায় কম্বল গায়ে দিয়ে শোয়া থেকে শুরু করে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া অবধি সমস্ত কিছু পাবেন, কিন্তু পয়সা খরচ করতে হবে এখানে। বাকি ট্রেক রুটটা সুন্দর, যারা যারা যাবেন ভিডিওতে ডিটেলস পেয়ে যাবেন, দেখে এগিয়ে যান, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। আর ট্রেক রুট সম্বন্ধে আমার দাদারা সবাই বলেছে, আমি নতুন করে আর কিছু বলছি না, যেটুকুনি বলার ছিল সেটা বললাম। এই ট্রেকে নতুন পাওনা হচ্ছে এই দুই দাদাকে, এনাদের সঙ্গে আমার আগে পরিচয় হয়নি, এইবার নতুন পরিচয় হলো। তা খুবই ভালো, টিম বন্ডিং হয়ে গেছে এই 10-12 দিন পাহাড়ে থেকে। মনে হচ্ছে না যে নতুন চিনি, মনে হচ্ছে। পয়েন্ট জিজ্ঞেস করি, তুমি যে বললে পয়সা খরচা করলেই সব হয়ে যাবে, তো নতুন যারা দেখবে তারা কিভাবে তোমার বিশাল পয়সা খরচা হবে? ভারতে ট্রেক করতে প্রতিদিন যে খরচা হয়, নেপালে সেই তুলনায় কি বেশি খরচা হচ্ছে? সেই তুলনায় কম। ভারতে এখন ট্রেক করতে গেলে পার ডে আপনার 2500 থেকে 3000 টাকা করে খরচা হয় ইন্ডিয়ান মানিতে।
সেখানে নেপালের ট্রেকে আপনি ইন্ডিয়ান মানি যদি কনভার্ট করেন 1000 টাকায় আপনি 1600 টাকা পাবেন। সেক্ষেত্রে আপনার মোটামুটি নেপাল কারেন্সিতে যদি আপনি 2000-2200 টাকা যদি ধরে রাখেন পার ডে হিসাবে, আপনার 2 মাস ওটা খুব সুন্দরভাবে থাকে। এটা এসে আপনার প্রচুর পয়সা খরচা হবে। নিজে যদি সুস্থভাবে একটা প্ল্যান রেডি করতে পারেন, একটু যদি স্টাডি করেন, 1000 বা 1200 তাতে আমাদের প্রতিদিনের খরচা থাকা খাওয়া হয়ে যায় আরামসে। যেটা ইন্ডিয়াতে ট্রেক করতে গেলে 2500 থেকে 3000 টাকা নিয়ে নিচ্ছে। আমাদের ইন্ডিয়াতে আরো যেটা ব্যাপার আছে, আপনাকে গ্রুপ তৈরি করতে হবে, 6 জন 8 জন 10 জন 12 জন, তবে আপনি একটা ট্রেক রুটে এগোতে পারবেন। আর এখানে সেরকম ব্যাপার নেই, আপনি একা আসুন, পারমিট বানান, নিজের মতো হাঁটতে থাকুন। গাইড পোটার কোনো কিছু ম্যান্ডেটারি না যে আপনাকে নিতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা এমন কিছু অসুবিধা না বা অনেক কাঠখড় পোড়াতে হয় না। অফিস খুলে বসে রয়েছে ওরা পারমিশন দেওয়ার জন্য যে আপনি আসুন, আপনি আমাদের এই দেশটাই ঘুরে বেড়ান, ওরা বসে রয়েছে। 1000 টাকা নেপালি কারেন্সি নেয় ওরা এই অন্নপূর্ণা রাউন্ড, অন্নপূর্ণা যে সার্কিট বা আপনি অন্নপূর্ণা বেস ক্যাম্প যান, মাদ্রি হিমাল যান, যে কোনো দিকে যান, একটাই পারমিট। 1000 টাকার বিনিময়ে আপনি ওখানে আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো আর যে কোনো একটা আইডি অ্যাড্রেস প্রুফের জেরক্স কপি নিয়ে আসবেন। সঙ্গে সঙ্গে 10 থেকে 15 মিনিট, যদি না অতিরিক্ত ভিড় থাকে, আপনি যদি 10 জনের পরেও থাকেন, 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার পারমিট রেডি। এবার আপনি ওই পারমিট নিয়ে এগিয়ে যান, পরপর চেকপোস্ট করবেন, দেখাবেন ওটা থাকুন, হ্যাঁ আপনার ক্যাপাসিটি আছে, আপনি আপনার জিনিসটা বইতে পারবেন, ব্যাগ নিয়ে নিজে হাঁটতে পারবেন, এগিয়ে যান। একটু যদি ট্রেকিং নলেজ থাকে, নেপালে কোনো কিছু রাস্তা খুঁজে না পাওয়া কোনো ব্যাপার না, খুব সুন্দরভাবে মার্কিং করা আছে রাস্তায়, প্রত্যেক মোড়ে মোড়ে লেখা আছে আপনাকে কোন রাস্তায় যেতে হবে, কোন দিকে যেতে হবে, এরপরে কি আসছে। অন্তরই একটা ছোট ছোট টি শপ থাকে, আপনি সেখানে বসতে পারেন, খাবার পাবেন, জল পাবেন, চা পাবেন, সমস্ত জিনিস পাবেন, খুব সুন্দরভাবে অর্গানাইজ। যদি মনে হয় যে আপনার অসুবিধা হচ্ছে, ঘোড়া আছে, ঘোড়ায় করে আপনি পয়সা খরচ করে এগিয়ে যেতে পারেন। তাতেও যদি মনে হয় আপনি অসুস্থ হয়ে পড়ছেন বা কোনো অসুবিধা হচ্ছে, নেপাল সরকার আপনার জন্য রেডি আছে, হেলিকপ্টার রেস্কিউ করে দেবে, তাতে আপনাকে পয়সা খরচ। তাদের ট্যুরিজমকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। আর এত সুন্দর সুন্দর ব্যবস্থা করা, রাস্তাঘাট থেকে শুরু করে বসার জায়গা, জল, খাবার জায়গা, সমস্ত কিছু, থাকার জায়গা, সব সুবিধা আছে এই ট্রেক রুটে। আপনার হাঁটতে যেটুকুনি কষ্ট হবে, গিয়ে যখন পৌঁছে যাবেন ডেস্টিনেশনে, হয়তো 2 ঘন্টা আপনি পুরো রিফ্রেশ হয়ে যাবেন। আমরা একসাথে নেপালে 3টে ট্রেক করে ফেললাম। একটা ছোট একেবারেই আমাদের ভারত বর্ডারের বা ওয়েস্ট বেঙ্গল বর্ডারের সাথে চিন্তাপুর ট্রেক। 2 বছর আগে আমরা করেছিলাম অন্নপূর্ণা বেস ক্যাম্প, এবার করলাম অন্নপূর্ণা সার্কিট ট্রেক। তো এবার বলো তোমার আর কি তোমার ফিউচার প্ল্যানগুলো শোনাও, যদি আমাদের দর্শক বন্ধু সেটা শুনে আগ্রহ। ফিউচার প্ল্যান বলতে দেখুন, এই আমরা এখন যে ট্রেক দুটো করলাম, দুটোই হচ্ছে পোখরা বেস। এবিসিও অন্নপূর্ণা বেস ক্যাম্প যেটা ছিল পোখরার দিকে, আবার এই অন্নপূর্ণা সার্কিটটা পোখরার দিকে। আমার ইচ্ছা আছে এরপরে এই দিকটা এন্ড করার জন্য মাদ্রিমালটা আসার। মাদ্রিমালও খুব বড় ট্রেক, মানে বেশি দিনের ট্রেক না, তো কোনো একটা প্ল্যানে মাদ্রিমাল রাখবো। তারপরে ইচ্ছা আছে কাঠমান্ডুর দিকে একটু যাওয়ার, কেননা এখনো কাঠমান্ডু আমি যাইনি। তা ওইদিকে এভারেস্ট বেস ক্যাম্প সব ট্রেকারদেরই স্বপ্ন, আমারও সেরকম ওটা স্বপ্ন আছে। ল্যাংটাং গোসাইকুন্ড আছে, এইগুলো আপাতত মাথার মধ্যে রয়েছে নেপালের মধ্যে। আর ইন্ডিয়ারও কিছু ট্রেক যাব, দেখি আসুন। এইভাবে তো হয় না, এগুলো নিয়ে পড়াশোনা করতে হয়, জানতে হয় সুবিধা অসুবিধা কি, বিপজ্জনক কিছু আছে কিনা, রাস্তায় রিস্ক কতটা, সব কিছু বিবেচনা করার পরে একটা টিম তৈরি করি। এবার সেই টিমের কতজন সেই ট্রেকটা যেতে পারবে, সেই হিসাবে আমরা রুটটা সাজাই। তো এক্ষুনি বলতে পারবো না যে আমি নেক্সট ট্রেক কোথায় যাব, কীরকম কার কার যাওয়ার ইচ্ছা আছে। আমারও নিজের একটা চয়েস থাকে যে আমি এই ট্রেকটায় যাবো, সেই জন্যই আপাতত ইচ্ছা আছে নেপালের এই ট্রেকগুলো আসবো। এবার পরপর দেখা যাক কোনটা আসা যাওয়া কী হয়। একটা যেটা ছোট্ট কথা বলার শেষ করার আগে, তো একটা টিম যখন তৈরি হয়, টিমে আমি অনেক লোক বলছি না যে 10 জন হোক, 15 জন হোক, 20 জন হোক, 4 জনই হোক একটা টিমে, কিন্তু 4 জনকে না একটা একাত্মতা থাকতে হবে একটা টিমের মধ্যে। যে হ্যাঁ আমি দীপুদার ভরসায় চলে এলাম, দীপুদা সব জানে, আমার কিছু জানার দরকার নেই। দীপুদা তুমি পার হেড কত নিচ্ছ বা এই ট্রেকটায় পার হেড কত টাকা খরচা হবে, 15,000 কি 20,000 আমি দিয়ে দিলাম, আমার কোনো দায় নেই। এটা একদম ট্রেক রুটে করবেন, দায়বদ্ধ হতে হবে। এটা ট্রেক রুটে করবেন না। তাহলে আপনি কোনো ট্রাভেল এজেন্ট ধরুন, 10 রাত্রির 11 দিন, 11 রাত্রির 12 দিন হিমাচল কাশ্মীর প্যাকেজে সুন্দরভাবে চলে যান, ভালো 3 স্টার হোটেলে থাকুন, দুবেলা খান ঘুমান, ওরা ঘুরিয়ে ছেড়ে দেবে। ট্রেক রুটে আসলে একটু পড়াশোনা করুন, একটু রুটটা সম্বন্ধে জানুন, একটু জানুন রাস্তায় কি কি পাবো, রিক্স আছে কিনা, কি জন্য যাচ্ছি আমি, কি দেখতে পাবো ওই রাস্তায় গিয়ে, কেন যাবো আমি এত কষ্ট করে হেঁটে হেঁটে ওই রাস্তাটায়, একটু জানুন ট্রেকটা সম্বন্ধে, তারপরে সেই রুটে আসুন। হ্যাঁ হতেই পারে যাওয়ার বা কারোর ক্ষমতা আছে এভারেস্ট বেস ক্যাম্প যাওয়ার, কোনো ট্রেক কিন্তু সহজ না। সেই দিন যদি আপনার সঙ্গে ম্যাচ না করে, তাহলে সান্দাকফু আপনার জন্য কঠিন, আবার যদি সেই দিনটা আপনার হয়, ইবিসি আপনার জন্য একদম সহজ।
তাই জন্য আগে পড়াশোনা করুন, রুটটা সম্বন্ধে জানুন। আপনারও 70% জ্ঞান থাক, টিমের ক্যাপ্টেন হয়তো 100% জানে, কিন্তু আপনি যদি 70% জানেন, দেখবেন রাস্তায় চলতে চলতে অনেক সুবিধা হবে। প্রত্যেক কটা মেম্বারের কারোর কোনো কিছু খামতি থাকবে না, পুরোটা পড়াশোনা করে পরীক্ষা দিতে আসেন। কি দেখবো, বা আমি এখানে 4টে পিক দেখবো, এই 4টের নাম জানি, একটা সামনে ভ্যালি আসছে, সামনে একটা লেক আছে, আপনি অনেক কিছু। 7 জনের টিমে 5 জন সব জানে, 2 জনকে বয়ে নিয়ে চলে যেতে পারবেন। কিন্তু 7 জনের টিমে 2 জন জানে, 5 জন জানে না, ওইভাবে হয়। দারুণ 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 বলেছো। তো আশা করি আবার অন্য কোনো পথে আমরা একসাথে হাঁটবো, এই আশা নিয়েই আমাদের এইবারের ট্রেকের। জানুয়ারিতেও একটা প্ল্যান আছে, সঙ্গে থাকুন। আবার জানুয়ারিতেও আমাদের ধরো প্র্যাকটিস ট্রেক জুকু ভ্যালি প্ল্যান আছে, না বলেই দিলাম। জুকু ভ্যালি আমি আর কৌশিক যাচ্ছি, ঠিক আছে। তো তারপরে আবার অন্য কোনো বড় ট্রেকের প্ল্যান কি হবে আমরা জানিয়ে দেবো। ভালো থাকবেন, সাথে থাকবেন দর্শক বন্ধুরা। তো আমাদের ট্রেকমেট গ্রুপ, এই ট্রেকের সব সদস্যদের ধন্যবাদ জানিয়ে আরেকটা কথা, শুরুতেই দীপুদা বলেছিল আমি ক্যাপ্টেন, আমি কোনো ক্যাপ্টেন না। দীপুদা সিনিয়র, দীপুদার গড়া ট্রেকমেট, দীপুদাই ক্যাপ্টেন। দীপুদা আমাকে একটু জায়গা করে দিয়েছে যে তুই, আমি বয়স হচ্ছে, তুই একটু দেখ, পড়াশোনা কর, খোঁজখবর নে, তাই জন্য আমি করি। কিন্তু সমস্ত পারমিশন দীপুদার থেকে নিয়েই আমি করি, একা কিচ্ছু করি না। না, কৌশিককে তো তৈরি হতে হবে, এইভাবেই তো সব হাত বদল হয়। আমি বুড়ো মানুষ, হাঁপাই, চড়াই ভাঙতে গেলে হাঁপ ধরে যায়। কৌশিকের মতো এরকম ইয়ং ডাইনামিক ক্যাপ্টেন দরকার, যে পুরো টিমকে লিড করে নিয়ে যাবে। এবং সত্যি আমরা সবাই, এই যে ট্রেকটা কঠিন ট্রেক, রিস্ক না থাকলেও কঠিন ট্রেক, এবং আমরা সেটা ভালোভাবে সম্পন্ন করে আজকে এখানে এনজয় করছি। আমরা এইটাই যে এই ফিরে এসে সুস্থভাবে ফিরে আসা ট্রেক থেকে বাড়ির লোকেরা সবার, বউ, বাবা, মা, সন্তানরা সবাই অপেক্ষা করে থাকে। পাহাড়ে যাওয়াটা বড় ব্যাপার না, পাহাড় থেকে ফেরাটাই বড় ব্যাপার। হ্যাঁ, তো সেই ফিরে এসে আমরা এই সেলিব্রেশনটা করি। তো আমাদের সবার কথা আপনারা শুনলেন, ভালো লাগলে কেউ যদি যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ, আমরা কোনো এজেন্সি নই, সব ঠিক রাখবেন, পাই পয়সা হিসেব হয়। লাস্ট কথা একটাই আমি বলবো, পাহাড়ে বারবার যাওয়া যায়, পাহাড় থেকে কিন্তু কোনোদিনও ফেরা যায় না। তো আমাদের এই ট্রেকমেট গ্রুপ কোনো কমার্শিয়াল গ্রুপ নয়, একেবারেই নিজেদের বন্ধুদের নিয়ে তৈরি ট্রেকমেট। নামটাও সেই জন্য সেইভাবে দেওয়া হয়েছে যে আমরা হাঁটার পথের সাথী। এবার শোনাবো ছোট্ট মেয়ে মেঘমা ও তার বাবা সঞ্জিত ঘোষের কথা। এবিসি রুটের পরে অন্নপূর্ণা সার্কিট রুটেও যাদের সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেছিল। এটা হচ্ছে সেই ছোট্ট মেঘমা, আপনারা অনেকেই এনাকে চেনেন। এই ছোট্ট বয়সে অন্নপূর্ণা বেস ক্যাম্প, এভারেস্ট বেস ক্যাম্প, অন্নপূর্ণা সার্কিট, নেপালের পাহাড় ছুটে দৌড়ে হেঁটে সব রকমভাবে ঘুরে বেরিয়েছে। তা সেই মেঘমার থেকে আমরা একটু জেনে নেব অন্নপূর্ণা সার্কিট বা রাউন্ড অন্নপূর্ণা তিলিচো লেক মেঘমা কেমন লাগলো এই ছোট্ট মেঘমার কাছে, তা সেটা আমরা একটু জেনে নেব। সাথে মেঘমার বাবাও রয়েছে, সঞ্জীব দা। তা তুমি ট্রেকটা কোথা থেকে শুরু করেছিলে? আমরা ছামে থেকে স্টার্ট করেছি। ভেরি গুড। দিয়ে ছামে থেকে তোমরা হাঁটা শুরু করলে? আচ্ছা, তা ছামে থেকে হাঁটতে কি রকম লাগলো? ভালো লেগেছে। কষ্ট হয়েছিল হাঁটবার সময়? অল্প অল্প হয়েছিল। আচ্ছা, সব থেকে ভালো কোনটা লাগলো তোমার এই রুটে? এই রুটে আমার গ্রিন লেকটা লেগেছে। যাওয়ার পথে একটা ল্যান্ডস্লাইড, বড় একটা ল্যান্ডস্লাইড জোন এরিয়া ছিল। তুমি থোরাংলা পাসের দিকে গেলে, সেই পাস যাওয়ার রাস্তাটা তোমার কাছে কেমন লেগেছে? পাস যাওয়ার রাস্তাটা আমার ভালো লেগেছে, কিন্তু আমি ওখানে বাবার গ্লাভসও পরেছি। মানে ঠান্ডা ছিল খুব, তাই জন্য। স্নোফল হচ্ছিল। তুমি কি স্নোফলই প্রথম দেখলে না আগে দেখেছো? আগে দেখেছি। তা স্নোফল তোমার কেমন লাগে? খুব ভালো। এই 5416 মিটার উচ্চতায় দাঁড়িয়ে তুমি যখন পাশের ওপরে উঠলে, সবাইকে দেখছো, ছবি তুলছে সবাই, তোমার ভালো লেগেছে সেগুলো? হ্যাঁ। তুমি আবার পাহাড়ে হাঁটবে? হ্যাঁ। ভালো লাগে তোমার পাহাড়ে হাঁটতে? হ্যাঁ। কষ্ট হয়? হয়। কিন্তু তবুও পাহাড়ে ঘুরে বেড়াতে খুব ভালো লাগে, আনন্দও হয়। কোনটা বেশি হয়? আনন্দ বেশি। আনন্দ বেশি। আর তুমি কি কি পিক দেখলে মনে আছে? দুই একটা নাম। মানাসলু দেখতে পারবে?
গঙ্গাপূর্ণা, ইয়েস। পিসাং পিক দেখতে পারবে? থোরাং পিক পাশের ধারে ভালো। তা আপনারা এই ছোট্ট মেঘমার মুখে শুনলেন অন্নপূর্ণা সার্কিট ট্রেকে কি কি দেখা যায়, ওর এক্সপিরিয়েন্স। এই ছোট্ট 7 বছর বয়সী একটা মেয়ে অন্নপূর্ণা সার্কিট 5416 মিটারে সে ঘুরে বেড়াচ্ছে, হেঁটে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে, এটাই আমাদের কাছে অনেক বড়। তাই ছোট্ট মেঘমা জীবন আরও বড় হোক, আরও ভালো হোক, আরও উন্নতি করুক, পড়াশোনায় খুব ভালো হোক, এগিয়ে চলুক জীবনে, আমরা এটাই কামনা করব ঈশ্বরের কাছে। সব থেকে কম বয়সে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছে যাওয়া বাঙালি কন্যা হিসাবেই মেঘমার পরিচিতি। সাথে আছে মেঘমার বাবা শান্তিপুর নিবাসী মাস্টারমশাই সঞ্জিত ঘোষ মহাশয়। অন্নপূর্ণা বেস ক্যাম্প রুটে এদের সঙ্গে দেখা হয়েছিল, আবারই হঠাৎ করে দেখা হয়ে গেল এই অন্নপূর্ণা সার্কিট রুটে। তো মেঘমার কথা আমরা শুনলাম, এবার মেঘমার বাবার কথা শুনো। আপনার কেমন অভিজ্ঞতা হলো? তো খুব ভালো, অসাধারণ অভিজ্ঞতা, এবং এত বৈচিত্র্যপূর্ণ একটা ট্রেক। এই ট্রেকটা আর 5টা ট্রেকের থেকে অনেকটাই আলাদা মনে হয় আমার, কারণ তেলিচো লেক, তার সঙ্গে ল্যান্ডস্লাইড জোনের এরিয়া, তার সঙ্গে আরও যে সবুজ আর সাদা এবং ধূসর, এই তিনেরই মেলবন্ধন আছে এর মধ্যে এই ট্রেকটায়। কোনো ট্রেকের সঙ্গে অন্য কোনো ট্রেকের তুলনা হয় না। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এটা একটা মানে অসাধারণ ট্রেক, অন্নপূর্ণা সার্কিট ট্রেক। আচ্ছা, আপনার মেয়ের তো মেঘমার বয়স অত্যন্ত কম, তো এখানে নেপালে আপনারা পরপর কয়েকটা ট্রেক করলেন, গোসাইকে ল্যাংটান ভ্যালিও গেছিলেন শুনলাম। পারমিট পেতে কোনো অসুবিধা হয় না এখানে? অ্যাকচুয়ালি ওর আলাদা করে কিছু হয় না। নেপালের যেটা ওরা যেটা আছে, ওরা আর কি ওটাকে ইগনোর করে যায়, হ্যাঁ, অ্যালাউ করে দেয় যে যাক সঙ্গে, মানে অফিসিয়ালি করে না, কিন্তু বাধাও দেয় না। কিন্তু ভারতবর্ষে এই সমস্যার সম্মুখীন আছে, এবং এটা অবশ্যই ঠিক যে একটা সেফটির বিষয় আছে। ও ছোট ফলে ওকে কোনো জায়গায় কোনো বিপদের মধ্যে আমরা এই ট্রেক যেহেতু অনেক বিপদসংকুল অবস্থা তৈরি হতে পারে, এটাও ঠিক। আমরা সেটা মাথায় নিয়েই সম্ভাব্য সমস্ত রকমের প্রোটেকশন রাখার চেষ্টা করেই আমরা এগুলো করেছি, ওর যাতে কোনো বিপদ না হয়, ক্ষতি না হয়, খেয়াল রাখতেই হবে, সেটা সবার আগে রেখে। তবে ও সুস্থভাবেই, যেহেতু ওর এই পরপর কয়েকটা ট্রেক ওর যা পারফরমেন্স, তাতে ও খুব সুন্দরভাবেই নিজের পায়েই হাঁটতে পারে, এবং ওর সেই সামর্থ্যটাও দেখাচ্ছে। সেই জন্যই আমরা পরপর সবাই ভারতীয়, অথচ বারবার নেপালের ট্রেকে ছুটে যাচ্ছি। তো আপনার কি মনে হয় যে ভারতের ট্রেক নেপালের ট্রেকের মধ্যে ডিফারেন্সটা কোথায়? কোথায় সুবিধে অসুবিধে, খরচা, কিছু কি আপনি ফিল করেছেন? না, ফিল তো অবশ্যই করেছি। আমার ভারতবর্ষের ট্রেক নিয়ে খুব বেশি মানে আমরা বলবো না যে এটা কোনো খারাপ কিছু, কিন্তু আমার মনে হয় যে নেপালের ট্রেকগুলোতে যে ধরনের ফ্যাসিলিটিস আছে, অর্থাৎ থাকার এবং সেখানে খাওয়ার, এইগুলোকে মানে ট্যুরিজমটা যেভাবে ওরা ডেভেলপ করেছে, এবং এই ট্রেকিংয়ের পার্টটা এত, এই 5400 মিটার যাচ্ছি, সেখানে 4800 মিটারেও পর্যন্ত থাকার ক্যাম্প রয়েছে, ঘর রয়েছে, এবং সেখানে খাওয়া দাওয়া সমস্ত ব্যবস্থা সেখানে আছে। মানে এইটা আমাদের কাছে শিক্ষণীয় বলে আমার মনে হয়, যে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদেরও এবং বা এই যে স্টেটগুলো আছে, যে স্টেটে ট্রেকিংগুলো, উত্তরাখণ্ড, হিমাচল, কাশ্মীর, যে স্টেটগুলো আছে, সেই স্টেটের গভর্নমেন্টের তাদেরও আমার মনে হয় যে এই পার্টে একটু ডেভেলপমেন্ট করার, রাস্তা যাওয়ার ক্ষেত্রে নেপালে প্রত্যেকটা জায়গায় একা সোলো ট্রেক করা যায়, কারণ প্রত্যেক রাস্তার মোড়ে সেখানে সাইনবোর্ড লাগানো রয়েছে, লেখা রয়েছে যে কোন দিকে কোন রাস্তা যাচ্ছে। ফলে এই ধরনের যে বিষয়গুলো, ছোট ছোট বিষয়, সেই ছোট ছোট বিষয়কে এক করে আমার মনে হয় যে এই সময়ে নেপাল আমাদের থেকে মনে হয় একটু বেশি পাওয়ার ক্ষেত্রে আমি দেখেছি নেপালের পারমিট অফিসগুলো যেন বসে রয়েছে আমাদের হেল্প করার জন্য, পারমিট দিতে কোনো মানে ওরকম নাটকীয়তা নেই। হোয়ারাজ ইন্ডিয়ায় যেসব জায়গায় পারমিট দেয়, ফরেস্ট অফিস হতে পারে, ডিএম অফিস হতে পারে, বা আদার্স গভর্নমেন্ট অফিসগুলোতে, তারা যেন ব্যাগড়া দেওয়ার জন্যই বসে থাকে, কিভাবে যাতে পারমিশন দেওয়া হয়। এই জিনিসগুলো কবে ইজি হতে পারে আমাদের ভারতবর্ষে? আমার মনে হয় না এটা একটা এমনই বিষয় যে হয়তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা চায় সেফটির পার্টটা অনেক বেশি, যেহেতু আমরা অতটা এখানে
সেফটির জায়গাটাই গভর্নমেন্ট একটু বেশি সচেতন হয়তো আমাদের দেশের ক্ষেত্রে। কিন্তু এটাও ঠিক যে এটা বিষয়গুলো তো এত হালকা নয়, যে অনেক বিপদ ঘটে। আমাদের এখানেও আমরা দেখি যে উত্তরাখণ্ড, হিমাচল এই বছর একটা দুটো ঘটনা এমন চলে আসে সামনে, যেখানে অতি উৎসাহীরা যারা ট্রেকিং করছে তাদের যে ক্যাপাবিলিটি বা তাদের যতটুকু যাওয়া উচিত বা যে পরিস্থিতিটা সঠিকভাবে মূল্যায়ন না করে ওয়েদারের সঙ্গে তারা হয়তো এমন একটা অসম যুদ্ধে তারা চলে যায় যে হ্যাঁ মানে একদম বেপরোয়াভাবে কিছু কাজ করে ফেলে অনেক সময় অনেক ট্রেকার। ফলে এক্ষেত্রে এই বাধ্যবাধকতা এটা থাকা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। পারমিট দেওয়ার ক্ষেত্রে যারা যাচ্ছে তাদের উপর এবং রেসপন্সিবিলিটি যাদের উপর থাকে তাদেরকে এটা নেওয়া উচিত। এ নিয়ে আমার কোনো দ্বিমত নেই, কিন্তু শুধু এটা বলার যে এই ট্রেকিং এবং এই পাহাড়ের যে এক্সপিডিশন বলুন যাই বলুন, এক্ষেত্রে আমাদের আরেকটু সরকারের সচেতন হওয়া দরকার। ভারতীয় ট্রেক রুটগুলোতে কোনো সেট আপ নেই, কোনো ব্যবস্থা নেই, সেই জন্য হয়তো রেস্ট্রিকশনটা বেশি। কিন্তু আবার এটাও তো ঠিক যে এইটা যদি করা যায় এতে প্রচুর মানুষ, এটা একটা সোর্স অফ ইনকাম হবে, মানুষ পয়সা খরচা করবে। আমার আর যে অভিজ্ঞতাটা হয়েছে দেখেছি, অনুমতি নেওয়ার সময় সে গাইডের থ্রু দিয়ে হোক বা নিজেরা হোক, ওই পারমিট অফিসগুলোর অফিসারগুলোকে জাস্ট হাতে পায়ে ধরতে হয় যে স্যার দিয়ে দিন, স্যার দিয়ে দিন, কেন দিচ্ছেন না। এই পরিস্থিতিগুলো হওয়া সমীচীন নয়। IMF আছে, তারা সরকারের সঙ্গে বসে একটা কিছু ব্যবস্থা করুক যে কাদের যেতে দেবো কাদের যেতে দেবো না। আমাদের রুটগুলোতে ক্যাম্প নেই নেপালের মতো, আমাদের টেন্ট ফেন্ট নিয়ে যেতে হয়, সেই জন্য একটা বিপদসংকুলটা বেশি থাকে। তো এই জায়গাটা একটু ইজি হওয়া দরকার নয়? তাহলে তো আরও বেশি মানুষ যেতে পারবে। এক্ষেত্রে এজেন্সিগুলোও তো আছে, অনেকগুলো এজেন্সি আছে এবং ভারতবর্ষে কয়েকটা এজেন্সি তারা এতটাই মানে এই জায়গায় সবটা দখল করে রেখেছে বলা যায়। কয়েকটা এজেন্সি আছে যাদের নাম বিশেষ করে শোনা যায়, তাদের কাছে গেলে একটু বেশি টাকা তারা সবসময় তারা নেয় এবং তাদের সঙ্গে গেলে সব পারমিটই মূলত পাওয়া যায়। ফলে ব্যক্তিগতভাবে একটু কম খরচে যারা আমরা ট্রেক করতে চাই, তো তাদের ক্ষেত্রেই মূল সমস্যাটা চলে আসে। তো এটা দেখা উচিত সরকারের, আমার এটা মনে হয়। গন্ডগোল কিন্তু এজেন্সিগুলোই বেশি করছে। একদমই তাই। তারা ব্যবসা করার জন্য যে কোনো ধরনের ট্রেকারদেরই নিয়ে যাচ্ছে দূরেও ট্রেকে, এবং সেখানে গিয়ে সমস্যা হচ্ছে, তারা মাসের পর মাস ক্যাম্প করছে, নোংরা করছে। তো সমস্যাটা এজেন্সিগুলোই তৈরি করছে। আমার মনে হয় ভারতবর্ষের ট্রেক অনেক সুন্দর, অনেক সুন্দর সুন্দর রুট আছে, যেহেতু সেখানে কোনো থাকার জায়গা নেই, ফলে একটু বিপদ বা অ্যাডভেঞ্চারের ব্যাপারটা বেশি। তো আশা করি একদিন সব ঠিক হয়ে যাবে। আর আপনার সাথে আবার ভারতের কোনো ট্রেক রুটে ভবিষ্যতে নিশ্চয়ই কখনো দেখা হয়ে যাবে। আলাপ হয়ে আপনার সঙ্গে খুব ভালো লাগলো। ভালো থাকবেন, আর মেঘমাকে নিয়ে আরও অনেক ট্রেক পথে হেঁটে বেড়াবেন এই আশা রাখি। শুভেচ্ছা রইল আমাদের। এবারের মতো বিদায়, ধন্যবাদ।